বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুব মন দিয়ে শুনুন, কারণ বাইরে থেকে দেখলে যেটা আপনার আমার সাধারণ বলে মনে হতেও পারে, কিন্তু ভিতরে ভিতরে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বহু দেশের জন্যই গুরুত্বপূর্ণ। কেন বলছি? বাংলাদেশের তারেক রহমানের ক্ষমতায় প্রত্যাবর্তন এবং ভারতের নতুন ভূরাজনৈতিক চাল, এটি নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। রাত তখন গভীর, ঢাকার রাজপথে হাজার হাজার মানুষের ঢল। ব্রেকিং নিউজ ফ্ল্যাশ হচ্ছে, বিএনপি 213টির বেশি আসন নিয়ে ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে। দৃশ্যটা একবার ভাবুন, একদিকে যখন ঢাকায় উৎসব চলছে, তখন দিল্লির সাউথ ব্লকে কি বাতি নিভে গেছে, নাকি সেখানে জ্বলে উঠল এক পুরনো সিক্রেট ফাইল? সবাই যখন ভাবছিল ভারত বড় ধাক্কা খাবে, ঠিক তখনই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। রেজাল্ট বেরোনোর কয়েক ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানালেন। কিন্তু কেন? পর্দার আড়ালে কি এমন কিছু ঘটেছে যা আমরা জানি না? তারেক রহমান কি সত্যিই ভারতের শত্রু, নাকি লন্ডনে থাকতেই দিল্লির সাথে কোনো ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি চূড়ান্ত হয়ে গিয়েছিল? আজকের এই ভিডিওতে আমরা জানব জিওপলিটিক্সের সেই অজানা সমীকরণ। এই ভিডিওতে ঢোকার আগে ছোট্ট একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই ধরনের জ্ঞানভিত্তিক রাজনৈতিক অর্থনৈতিক বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন এবং পল ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে কথা হয় স্লোগানের নয়, স্ট্র্যাটেজির। মোদিজির এই অভিনন্দন বার্তা কি হঠাৎ করে দেওয়া? একদমই না। সম্পর্কের এই ভিত গড়া হয়েছিল অনেক আগে, যখন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ছিলেন। তখন ভারত রাজনৈতিক মতপার্থক্য ভুলে অত্যন্ত মানবিক একটি প্রস্তাব পাঠিয়েছিল। ব্যাক চ্যানেলে বার্তা দেওয়া হয়েছিল যে তার সুচিকিৎসার জন্য ভারত যে কোনো মুহূর্তে প্রস্তুত। এমনকি বেগম জিয়ার প্রয়াণের পর ভারতের প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রীর পাঠানো শোক বার্তা ছিল অত্যন্ত সম্মানজনক, যা তারেক রহমানের কাছে ছিল এক বড় সিগন্যাল। এই একটি ঘটনাই তারেক রহমানের মনের বরফ গলাতে বিশাল ভূমিকা রেখেছিল। ভারত প্রমাণ করেছিল তারা শুধু একটি দলের নয়, বরং বাংলাদেশের বন্ধু। অনেকে 2001 সালের বিএনপি জামাত সরকারের কথা মনে করে ভয় পাচ্ছেন। 10 ট্রাক অস্ত্র উদ্ধার বা বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার সেই দুঃস্বপ্ন দিল্লির কাছে আজও টাটকা। কিন্তু মনে রাখতে হবে, 2026 সাল আর 2001 সাল এক নয়। তারেক রহমান এখন আর সেই আবেগপ্রবণ তরুণ নেতা নন। গত 17 বছর তিনি লন্ডনে পশ্চিমা দুনিয়ার আধুনিক রাজনীতি খুব কাছ থেকে দেখেছেন। তার পরিবার অত্যন্ত উচ্চশিক্ষিত ও আধুনিক মানসিকতার। ভারতীয় গোয়েন্দারা মনে করছেন এই মডার্ন মানসিকতার ছাপ তার পলিসিতেও পড়বে। তিনি বুঝতে পেরেছেন দেশের উন্নয়ন করতে হলে মৌলবাদ বা ভারত বিরোধিতা নয়, বরং ভারতকে সাথে নিয়েই চলতে হবে। বিএনপি ক্ষমতায় আসায় চীন ও পাকিস্তান কি হাত গুটিয়ে বসে থাকবে? কখনোই না। চীন চাইবে বাংলাদেশকে ঋণের জালে জড়িয়ে মংলা বা পায়রা বন্দরে তাদের সাবমেরিন ভেড়াতে, আর পাকিস্তান চাইবে ভারতকে অস্বস্তিতে ফেলতে। এখানেই ভারতের ব্যালেন্সিং অ্যাক্ট বা চাণক্য নীতির এন্ট্রি। তারেক রহমান হয়তো ভোটের লড়াইয়ে ইন্ডিয়া আউট স্লোগান দিতে পারেন, কিন্তু প্রধানমন্ত্রী চেয়ারে বসে দেশ চালাতে গেলে তাকে ইন্ডিয়া ইন করতেই হবে। ভূরাজনীতির নির্মম সত্য হলো, আপনি বন্ধু বদলাতে পারেন, কিন্তু প্রতিবেশী বদলাতে পারেন না। তবে সবকিছুই কি এত সহজ? বড় বাধা হলো শেখ হাসিনার ভারতে অবস্থান। বিএনপি হয়তো তাকে ফেরত চাইবে বিচার করার জন্য, কিন্তু ভারত ঐতিহাসিকভাবে তার পুরনো বন্ধুদের বিপদে ফেলে দেয় না। ভারত এখানে একটি ডিপ্লোম্যাটিক গেম খেলতে পারে। হয়তো হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে, যাতে ঢাকার সাথে দিল্লির সম্পর্কের উপর চাপ না পড়ে। ভারত বিএনপিকে স্পষ্ট বার্তা দিয়ে রেখেছে, আমরা আপনাদের সাথে কাজ করতে চাই, কিন্তু ভারতের নিরাপত্তার স্বার্থে আঘাত লাগলে ভারত কিন্তু নীরব থাকবে না। সবশেষে একটা কথাই বলতে চাই, ভারতের বিদেশ নীতিতে এখন একটি বড় পরিবর্তন এসেছে। এনগেজমেন্ট উইদাউট এক্সপেকটেশন বা প্রত্যাশা ছাড়া সম্পর্ক। বাংলাদেশে কে ক্ষমতায় এলো তা নিয়ে ভারত এখন আর বিচলিত নয়। ভারত ফোকাস করছে কানেক্টিভিটি, ট্রেন্ড, এনার্জি এবং মানুষের সাথে মানুষের সম্পর্কের উপর। ভারত এমন এক ইকোসিস্টেম তৈরি করছে যেখানে বাংলাদেশের যে কোনো সরকারের জন্য ভারতের সাথে সম্পর্ক রাখাটা বাধ্যতামূলক নয়, বরং প্রয়োজন হয়ে দাঁড়াবে। দিল্লি কাঁচা খেলোয়াড় নয়, তারা বাস্তবতায় বিশ্বাসী। যাই হোক, এই ভিডিওটা যদি তথ্যপূর্ণ মনে হয়, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং পল ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ এখানে আমরা শুধু খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটা বোঝার চেষ্টা করি এবং আপনাদের সামনে তুলে ধরি। কিন্তু প্রশ্ন থাকলো আপনাদের কাছে, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ কি ভারতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগোবে, নাকি আবার সেই 2001 সালের পরিস্থিতি ফিরে আসবে?
আপনাদের মতামত কমেন্টে জানান। তাহলে আসি। জয় হিন্দ, জয় ভারত।